একাদশ ও দ্বাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের ভালো থাকাটাই প্রত্যাশা করি। আজ আমি তোমাদের সামনে দাঁড়িয়েছি তৎপুরুষ সমাস নিয়ে আলোচনা করব এই উদ্দেশ্যে। গত ক্লাসেও আমরা তৎপুরুষ সমাস নিয়ে কথা বলেছি। সেখানে দ্বিতীয় তৎপুরুষ, তৃতীয় তৎপুরুষ, চতুর্থী তৎপুরুষ এবং পঞ্চমী তৎপুরুষ সমাস নিয়ে কথা বলেছিলাম, আমরা বিস্তারিত আলোচনা করেছিলাম। আজ ষষ্ঠী তৎপুরুষ থেকে শুরু করব। আমরা তারপর যে কয়টি আলোচনা করতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ষষ্ঠী তৎপুরুষ সমাস পূর্বপদের ষষ্ঠী বিভক্তি লোপ পাবে। আমরা বিভক্তি সম্পর্কে বিভক্তির সাথে আগেই পরিচয় করিয়ে দিয়েছিলাম তোমাদের। কে রে দ্বিতীয় বিভক্তি, দ্বারা দিয়ে কর্তৃক তৃতীয় বিভক্তি, কে রে চতুর্থী বিভক্তি, হতে থেকে চেয়ে পঞ্চমী বিভক্তি, রয়ের ষষ্ঠী বিভক্তি এবং এ অন্ত্যেষ্টিতে সপ্তমী বিভক্তি। বলেছিলাম যে এই বিভক্তিগুলো পূর্বপদে থাকে কোনো না কোনোটি এবং তা লোপ পায়। লোপ পেয়ে তৎপুরুষ সমাস হয়। আর যে তৎপুরুষ সমাসে বিভক্তি লোপ পায় না সেটি হয় অলুক তৎপুরুষ সমাস। তো ষষ্ঠী তৎপুরুষ সমাসে পূর্বপদের ষষ্ঠী বিভক্তি লোপ পাবে। পূর্বপদের ষষ্ঠী বিভক্তি চিহ্ন র এর লোপ পেয়ে যে তৎপুরুষ সমাস হবে তাকে ষষ্ঠী তৎপুরুষ সমাস বলে। যেমন খেয়াল করো, বটের তলা, বটতলা, বটের তলা সমান বটতলা। বটের র এর এর আছে এখানে, বট যোগ এর, বটের, এই এর হচ্ছে ষষ্ঠী বিভক্তি বটতলা। অনুরূপ রান্নার ঘর, রান্নাঘর, এখানে রান্নার র আছে, এই ষষ্ঠী বিভক্তি, এই দেখো লোপ পেয়েছে, রান্নাঘর এখানে র লোপ পেয়েছে। আর বটতলায়, বটের তলার বটতলা, এই বটের এর লোপ পেয়েছে, বটতলা। এরকম ষষ্ঠী তৎপুরুষ সমাসের আরো বেশ কিছু উদাহরণ আছে। যেমন ঘোড়ার গাড়ি, ঘোর গাড়ি। ঘোড়ার গাড়িতে ঘোর গাড়ি হয়েছে, অর্থাৎ ঘোড়া শব্দটি থাকলে সেটা ঘোর হয়ে যায় ষষ্ঠী তৎপুরুষ সমাসে। ঘোড়ার গাড়ি, ঘোর গাড়ি। কবিগুরু, ব্যাসবাক্য হবে কবিদের গুরু সমান কবিগুরু। কর্মের কর্তা সমান কর্মকর্তা। কর্মের ক্ষেত্র সমান কর্মক্ষেত্র, সবই ষষ্ঠী তৎপুরুষ সমাস। কর্মের অধ্যক্ষ সমান কর্মাধ্যক্ষ। কার্যের ক্রম সমান কার্যক্রম। কালের প্রবাহ সমান কাল প্রবাহ। কল্পনার শক্তি সমান কল্পনা শক্তি। ক্ষতের চিহ্ন সমান ক্ষত চিহ্ন। এরকম আরো কিছু উদাহরণ দেওয়া যায়। খাদ্যের প্রাণ সমান খাদ্য প্রাণ। গৃহের কর্তা সমান গৃহকর্তা। গৃহের শয্যা সমান গৃহসজ্জা। এরকম অনেক উদাহরণ আছে। প্রত্যেকটি উদাহরণের সাথেই র অথবা এর বিভক্তি যুক্ত আছে ব্যাসবাক্যে পূর্বপদে, কিন্তু সমস্ত পদে গিয়ে সেটি লোপ পেয়ে গেছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার খেয়াল করো, রাজা শব্দটি ষষ্ঠী তৎপুরুষ সমাসে রাজা শব্দটি সবসময় রাজ হয়ে যায়। যেমন রাজার পুত্র সমান রাজপুত্র, রাজার কন্যা সমান রাজকন্যা। রাজা শব্দটি থাকলে ষষ্ঠী তৎপুরুষ সমাসে
সেটি রাজ হয়ে যাবে। এই রাজা শব্দটির আরো বিশেষ প্রয়োগ আছে এই তৎপুরুষ সমাসে, ষষ্ঠী তৎপুরুষ সমাসে। রাজা শব্দটি দুটি অর্থে ব্যবহৃত হয়। একটি হচ্ছে কিং অর্থে, KING, কিং অর্থাৎ রাজা বা সম্রাট, কিং। আরেকটি হচ্ছে শ্রেষ্ঠ অর্থে। কিং অর্থে রাজা শব্দটি সমস্ত পদে পরে বসে। ব্যাসবাক্যে যেখানেই থাকুক, রাজা শব্দটি ব্যাসবাক্যে যেখানেই থাকুক সমস্ত পদে গিয়ে পরে বসবে যদি কিং অর্থে রাজা শব্দটি ব্যবহৃত হয়। উদাহরণ দিলে তোমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে। যেমন খেয়াল করো, বঙ্গের রাজা সমান বঙ্গরাজ। এখানে দেখো ব্যাসবাক্যে রাজা শব্দটি আছে পরে, কিন্তু সমস্ত পদেও এই রাজা শব্দটি রাজ হয়ে গিয়ে পরে বসেছে। অর্থাৎ আমরা বলেছি যে রাজা শব্দটি যদি কিং অর্থে ব্যবহৃত হয় তবে সমস্ত পদে সেটি পরে বসবে। ব্যাসবাক্যে যেখানেই থাকুক, ব্যাসবাক্যে পূর্বে থাকুক বা পরে থাকুক, যেখানেই থাকুক সমস্ত পদে সেটা পরে বসবে। যেমন বঙ্গের রাজা সমান বঙ্গরাজ, অনুরূপ গজনীর রাজা সমান গজনীরাজ। কিন্তু রাজা শব্দটি যদি শ্রেষ্ঠ অর্থে ব্যবহৃত হয় তাহলে সমস্ত পদে রাজা শব্দটি রাজ হয়ে যাবে এবং আগে বসবে, অর্থাৎ পূর্ব পদে বসবে। ব্যাসবাক্যে যেখানেই থাকুক সমস্ত পদে পূর্ব পদে বসবে যদি শ্রেষ্ঠ অর্থে রাজা শব্দটি ব্যবহৃত হয়। যেমন উদাহরণ দেখো, পথের রাজা সমান রাজপথ। এই রাজপথ বলতে কোনো নবাব বা সম্রাট বোঝায়নি, শ্রেষ্ঠ যে পদ সেই পদটিকেই বোঝানো হয়েছে। হংসের রাজা রাজহংস। হংস প্রজাতির পাখির মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে রাজহংস। এরকম আরো উদাহরণ দিতে পারি, রাজার পুত্র রাজপুত্র। এই রাজার পুত্র রাজপুত্র, এই রাজপুত্র কিন্তু রাজা নয়, শ্রেষ্ঠ পুত্র। রাজার কন্যা রাজকন্যা। এসব জায়গায় দেখো রাজ সমস্ত পদে প্রথমে বসেছে, আর কিং অর্থে রাজ সমস্ত পদে শেষে বসেছে। বঙ্গরাজ গজনীরাজ, কিন্তু শ্রেষ্ঠ অর্থে রাজপথ, রাজহংস, রাজপুত্র, রাজকন্যা ইত্যাদি। আশা করি বুঝতে পেরেছ প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এরপরে খেয়াল করো, অর্ধ বা মাঝ শব্দটি। অর্ধ বা মাঝ শব্দটি ব্যাসবাক্যে যদি পরে থাকে সমস্ত পদে তা আগে বসে। ব্যাসবাক্যে পরে থাকলে, অর্ধ বা মাঝ শব্দটি ব্যাসবাক্যে পরে থাকলে সমস্ত পদে আগে বসবে। যেমন পথের অর্ধ অর্ধপথ, পথের মাঝ মাঝপথ, শেরের অর্ধ অর্ধশের ইত্যাদি। শিক্ষার্থীবৃন্দ, আরো একটি নিয়ম দেখো, ষষ্ঠী তৎপুরুষ সমাসে পূর্বপদে যদি দীর্ঘইকার যুক্ত শব্দ পাওয়া যায় বা থাকে তবে সেটি সমস্ত পদে গিয়ে হ্রস্বইকার যুক্ত হয়ে যাবে। পূর্বপদের দীর্ঘইকার যুক্ত শব্দ, ব্যাসবাক্যের দীর্ঘইকার যুক্ত শব্দ সমস্ত পদে গিয়ে পূর্বপদের সেটা হ্রস্বইকার যুক্ত হয়ে যাবে। যেমন মন্ত্রীর গণ সমান মন্ত্রীগণ। এই মন্ত্রীর গণ, এখানে ব্যাসবাক্যে মন্ত্রীর শব্দের দীর্ঘইকার আছে কিন্তু সমস্ত পদে গিয়ে হ্রস্বইকার হয়ে গেছে। স্বামীর গৃহ সমান স্বামী গৃহ ইত্যাদি। এবারে আরেকটা চমৎকার নিয়ম আছে ষষ্ঠী তৎপুরুষ সমাসে। খেয়াল করো, যদি ষষ্ঠী তৎপুরুষ সমাসে ব্যাসবাক্যে শিশু, দুগ্ধ, অণ্ড, ডিম্ব, সা,
ছানা ইত্যাদি শব্দ পরে থাকে, তবে তার আগে স্ত্রীবাচক শব্দ থাকাই স্বাভাবিক। ব্যাসবাক্যে স্ত্রীবাচক শব্দ থাকেও, কিন্তু সমস্ত পদে গিয়ে তা পুরুষবাচক হয়ে যায়। যদি সা, ছানা, শাবক, ডিম্ব, দুগ্ধ এই ধরনের শব্দ ব্যাসবাক্যে থাকে, তাহলে তার সাথে পূর্বে স্ত্রীবাচক শব্দ থাকে ব্যাসবাক্যে, কিন্তু সমস্ত পদে গিয়ে সেটা পুরুষবাচক হয়ে যায়। যেমন উদাহরণ দিয়ে আমরা বুঝিয়ে দেই, হংসীর ডিম্ব, হংস ডিম্ব, ডিম পারে কে? হংসী, কিন্তু সমস্ত পদে গিয়ে সেটা হংস ডিম্ব হয়ে যায়। কুকুরের ছানা সমান কুকুর ছানা, ছানা হচ্ছে কুকুরের, কিন্তু সমস্ত পদে গিয়ে সেটা স্বীকৃতি পেল কুকুর ছানা হিসেবে। অনুরূপ ডিম দিল হংসী, কিন্তু সমস্ত পদে গিয়ে সেই স্বীকৃতি পেল হংস, হংস ডিম্ব। ছাগির দুগ্ধ সমান ছাগ দুগ্ধ, দুগ্ধ দিল ছাগি, কিন্তু পরিচিতি পেল ছাগ দুগ্ধ হিসেবে। তো এইভাবে ষষ্ঠী তৎপুরুষ সমাস আমরা শিখলাম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এবারে আমরা সপ্তমী তৎপুরুষ সমাস শিখব। সপ্তমী তৎপুরুষ সমাস আমরা উপর দিয়ে মুছে ফেলি, উপর দিয়ে মুছে তারপরে আমরা দেখাই। সপ্তমী তৎপুরুষ, সপ্তমী তৎপুরুষ। পূর্বপদের সপ্তমী বিভক্তি এ অন্ত্যেষ্ঠীয় তে, এ অন্ত্যেষ্ঠীয় তে, এই সপ্তমী বিভক্তির চিহ্ন লোপ পাবে। এ অন্ত্যেষ্ঠীয় তে লোপ পাবে, বা লোপ পেয়ে যে তৎপুরুষ সমাস হয় তাকে সপ্তমী তৎপুরুষ সমাস বলে। পূর্বপদের সপ্তমী বিভক্তি চিহ্ন এ অন্ত্যেষ্ঠীয় তে লোপ পেয়ে যে তৎপুরুষ সমাস হয় তাকে সপ্তমী তৎপুরুষ সমাস বলে। যেমন উদাহরণ দিই আমরা, যেমন গাছে পাকা, গাছে পাকা সমান গাছ পাকা, গাছ পাকা। অনুরূপ রাতে কানা সমান রাত কানা। তারপরে অন্য আরেকটি উদাহরণ দিলে আরো সুন্দর হয়। যেমন উদাহরণ দিতে পারি আমরা, অকাল পক্ষ, অকালে পক্ষ, মাথায় ব্যথা, মাথা ব্যথা। মাথায় ব্যথা সমান মাথা ব্যথা, মাথায় ব্যথা সমান মাথা ব্যথা। গলাতে ধাক্কা সমান গলা ধাক্কা, গলাতে গলাতে ধাক্কা সমান গলা ধাক্কা ইত্যাদি। এরকম আরো উদাহরণ দিতে পারি আমরা সপ্তমী তৎপুরুষ সমাসের। যেমন কর্মে কুশল সমান কর্মকুশল, কর্মে নিপুণ সমান কর্ম নিপুণ, গুণে মুগ্ধ সমান গুণমুগ্ধ, গৃহবন্দী এটাকে বলতে পারি আমরা গৃহে বন্দী সমান গৃহবন্দী ইত্যাদি। এবার তাহলে সপ্তমী তৎপুরুষ সমাস আমরা বুঝলাম খুব সহজ ছোট। এবার নৈয়ার্থক তৎপুরুষ সমাস।
এবার নৈয়ার্থক তৎপুরুষ সমাস, এটা দেখো ন ইয় হসন্ত থয়রেব ক, নৈয়ার্থক তৎপুরুষ, নৈয়ার্থক তৎপুরুষ। এটা কি? পূর্বপদে নৈয়ার্থক বা নাবাচক অব্যয় লোপ পেয়ে যে তৎপুরুষ সমাস হয় তাকে নৈয়ার্থক তৎপুরুষ সমাস বলে। পূর্বপদে নাবাচক বা নৈয়ার্থক যে অব্যয় থাকে সেই অব্যয়টা লোপ পাবে। এই নাবাচক যে অব্যয়টা সেটা হচ্ছে না, নেই, নাই, নয়, এগুলো ব্যবহৃত হয়ে এই তৎপুরুষ সমাস হয় এবং তা লোপ পেয়ে যায়। আর এটাকে আমরা ঠিক লোপ পাওয়া বলবো না, এই না, নাই, নি ইত্যাদি এগুলোর আলাদা ব্যবহার আছে, এটাকে লোপ পাওয়া বলবো না, আমরা বলবো এটা আলাদা ব্যবহার আছে। যেমন সেই ব্যবহারটা কীরকম? সেই ব্যবহারটা সাধারণত নয়, না, নেই, অন, অনা, গর, ন, নি, বি, বে ইত্যাদি এই হিসেবে ব্যবহৃত হয়। আর এগুলো স্বরবর্ণের আগে যদি বসে, ন যদি স্বরবর্ণের আগে বসে তাহলে অন হয়ে যায়। ন স্বরবর্ণের আগে বসলে অন হয়ে যায়, লোপ পায় না, মূলত এটা পরিবর্তন হয়। আর এর অব্যয়ের রূপটা ন হয় অন, স্বরবর্ণের আগে বসলে হয় অন, আর ব্যঞ্জন বর্ণের আগে যদি ন বসে তাহলে হয় অ। এখানে খেয়াল করো, ন স্বরবর্ণের আগে বসলে, ন স্বরবর্ণের আগে বসলে হয় অন। ন স্বরবর্ণের আগে বসলে হয় অন, অন। যেমন উদাহরণ দিয়ে আমরা দেখাই, নয় অধিক, অনধিক। যেমন নয় অধিক সমান অনধিক, নয় অধিক সমান অনধিক। এই নয় হয়ে গেছে, নয় মানে না, ন, এই ন অধিক, এটাই নয়, নয় হয়েছে নয়। ন অধিক অনধিক, নয় অধিক অনধিক, এই ন হয়েছে অন। এখানে আমরা দেখাই দিই, এই ন অধিক, এই ন হচ্ছে নয়, ন অধিক সমান হচ্ছে অনধিক, ন হয়েছে অন, অনধিক। এরকম নেই অভ্যাস, অনভ্যাস। এখানে দেখো তোমরা আগের যে উদাহরণটা দিয়েছি আমরা, ন অধিক, এই অধিক কিন্তু অ দিয়ে শুরু হয়েছে, অর্থাৎ স্বরধ্বনি দিয়ে শুরু হয়েছে, তার আগে ন বসেছে, সেই জন্য এই ন হয়েছে অন। আর এরপরের আমাদের উদাহরণটা হচ্ছে নেই অভ্যাস, নেই অভ্যাস সমান অনভ্যাস, অনভ্যাস। নেই, এই নেই আসছে, এই অভ্যাসের আগে অ আছে, অর্থাৎ স্বরধ্বনি আছে, এই জন্য অন হয়ে গেছে। এই অ থাকার কারণে, স্বরধ্বনি অ থাকার কারণে অন হয়ে গেছে। ন স্বরবর্ণের আগে বসলে হয় অন, আর ন স্বরবর্ণের পরে বসলে, স্বরবর্ণের নয়, এটা ব্যঞ্জন বর্ণের, ব্যঞ্জন বর্ণের আগে,
ন ব্যঞ্জন বর্ণের আগে বসলে ব্যঞ্জন বর্ণের আগে বসলে ব্যঞ্জন বর্ণের আগে বসলে হয় অ। যেমন আমরা উদাহরণ দিয়ে দেখাই, ন ভাব অভাব, ন ভাব সমান অভাব। এই ন হচ্ছে নয়, নয় হলেও হতো, নয় ভাব অভাব, ন ভাব অভাব। এখানে ভাব ভাব ভ ব্যঞ্জন বর্ণ, তাইলে ন আছে ব্যঞ্জন বর্ণের আগে, ব্যঞ্জন বর্ণের আগে থাকলে ন হবে অ, ন ভাব অভাব। অনুরূপ নয় জানা অজানা, নয় জানা অজানা। এখানে দেখো জানা, জানা শব্দের পূর্বে আছে নয় বা ন, ন জানা অজানা, নয় জানা অজানা। এখানে জানা শব্দতে আছে ব্যঞ্জন বর্ণ বর্গীয় জ শুরুতে, এই জন্য তার পূর্বে ন থাকায় এই ন হয়েছে অ, নয় জানা অজানা। এবারে আমরা নয়ার্থক তৎপুরুষ সমাসের সংজ্ঞাটা আবার একটু বলি। সেটা হচ্ছে পূর্বপদে নয়ার্থক বা নাবাচক অব্যয় না, নেই, নাই, নয় ব্যবহৃত হয়ে যে তৎপুরুষ সমাস হয় তাকে নয়ার্থক তৎপুরুষ সমাস বলে। এখানে নয়ার্থক নাবাচক অব্যয়টি লোপ পাবে না, এটার ব্যবহারের ক্ষেত্রে অর্থের পরিবর্তন হবে। স্বরবর্ণের ক্ষেত্রে একটা হবে আর ব্যঞ্জন বর্ণের ক্ষেত্রে অন্যটা হবে। স্বরবর্ণের আগে বসলে হবে অন আর ব্যঞ্জন বর্ণের আগে বসলে হবে অ। এই ঠিক আছে, আমরা সংজ্ঞাটা সংশোধন করে দিলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজ এ পর্যন্তই রাখবো। তোমরা ভালো থেকো সবাই। পরবর্তী ক্লাসে আমরা তৎপুরুষ সমাসের বাকিটা নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফেজ।